বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জাতীয় যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, আমার ভাই ও বোনেরা, উপস্থিত আমার কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, এরশাদ প্রিয়, লাঙ্গল প্রিয় আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আপনারা সকলেই বুঝতে পারছেন এবং আপনি সকলেই অবগত আছেন যে দেশে একটা ব্যাপক ছাত্র জনতার বিপ্লব সাধিত হয়েছে এবং এই বিপ্লব স্বতঃস্ফূর্ততা আমার জানা মতে আমার জীবিতকালে এত স্বতঃস্ফূর্ত এবং বিপুলভাবে অংশগ্রহণ করা সফল বিপ্লব আর অতীতে কোনো সময় আমরা লক্ষ্য করিনি। আর একই সঙ্গে এই বিপ্লবের উপরে যে ধরনের নির্যাতনমূলক, নিবর্তনমূলক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেভাবে জীবনহানি হয়েছে, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে, সেটাও এই নির্যাতনের ইতিহাসও বাংলাদেশে কোনো সময় এরকম ব্যাপকভাবে কোনো আন্দোলনের উপরে এইভাবে নির্যাতন আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সময় চোখে পড়েনি। এই সফল বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে, নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এই প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সারা দেশের জনগণ অনেক অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে এই বিপ্লবের সমর্থন দিয়েছে এবং আমরা চাই তারা সামনের দিকে তাদের প্রত্যাশা যেন সম্পূর্ণভাবে পূরণ হয়। তারা যে আশা নিয়ে জীবন দান করেছেন, যারা শহীদ হয়েছেন, তার শহীদের আত্মদান যেন সত্যিকার অর্থেই এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের সামনের রাজনীতিতে জাতীয় পার্টির জন্য, দেশের জন্য কি কি চ্যালেঞ্জ আছে, জাতীয় পার্টির জন্য কি ধরনের কি চ্যালেঞ্জ সামনে আছে এবং কোন পথে গেলে, কিভাবে গেলে আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবো, যে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো, সেই বিষয়গুলি জানা, আপনাদের মতামত নেওয়ার জন্য এই মতামতের সভা আমি আহ্বান করেছি। যে আমরা একটা দিক নির্দেশনা কিছু দিব, প্রেক্ষাপট তুলে ধরবো, কিসের ভিত্তিতে আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই এটা করতে চাই। কাজে আপনারা মতামত দেবেন, যেটা গ্রহণযোগ্য হবে সেটা আমরা গ্রহণ করব, যেটা গ্রহণযোগ্য হবে না, কেন হবে না, সেটা আপনাদের বুঝিয়ে দেব। কারণ আপনারা, এই কারণে আপনাদের এখানে আমরা আহ্বান করেছি যে সামনের দিকে পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আমাদের জন্য চ্যালেঞ্জগুলি কি এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কি করা উচিত এবং ভবিষ্যতে দেশ ও জনগণের যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেই প্রত্যাশা পূরণে আমাদের কোন পথে কিভাবে রাজনীতিকে নিয়ে যেতে হবে। এই জন্য আমি মাসব্যাপী আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেছি, সবার কাছে তাদের মতামত নিয়েছি, তাদের সাংগঠনিক কাঠামোর বিবরণ নিয়েছি, কে কতটুকু অগ্রসর হয়েছেন, কে কোথায় ব্যর্থ হয়েছেন সেগুলো জানার চেষ্টা করেছি। সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে। তার জন্য সঠিক রাজনীতি জানতে হবে, বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। এই আন্দোলনে জুলাইয়ের 3 তারিখে আমি সংসদে এটার পক্ষে কথা বলেছি। আন্দোলন হলো বৈষম্য বিরোধী সংগ্রাম এবং এই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে বহুতবার বাঙালির করেছেন এবং এই সংগ্রামে বাঙালি জাতি যে কোনো পর্যায় পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন সবাই এবং প্রস্তুত থাকবেন। কাজে এই জিনিসটাকে দেখা উচিত, এটা আমি বলেছিলাম পার্লামেন্টে, বলেছি 3 জুলাই এবং বলেছি যে এই যে কোটা সিস্টেম, এটা আমাদের সংবিধানের পরিপন্থী এবং এই সংবিধানে কোনো কারেকশন করার ওখানে স্কোপ নাই। সেই জন্যই হয়তো এটাকে মামলা মাধ্যমে এটাকে সংবিধান বহির্ভূতভাবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কথাগুলি বারংবার 6 তারিখে জুলাই মাসে আবার আমি জনসভায়, আমাদের কাউন্সিলে, গাজীপুরের কাউন্সিলে আমি প্রকাশ্য জনসভায় ঘোষণা দিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে এই সমস্ত সংগ্রাম হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। এটাতে বাঙালি জাতির এই যে ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, এটা হয়েছে আসলে এটা ভাষার প্রতি আমাদের ভালোবাসা, যেমন তার চেয়ে বেশি ভাষাকে ব্যবহার করে, রাষ্ট্রভাষাকে বাংলা না করে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করতে চাচ্ছে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, তার বিরুদ্ধে বাঙালি জাতি ফুসে দাঁড়িয়েছিল এবং 21-এর এই আমাদের শহীদ মিনার হলো বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগের প্রতীক। তোমরা সেখানে গিয়ে শপথ নাও যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন
সফল করব এবং বৈষম্যের অবসান করব। আমি বলেছিলাম এখন আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় শহীদ মিনার করি, সব শহীদ মিনারে গিয়ে তোমরা ওখানে অবস্থান নাও এবং বলো এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগের প্রতি, আমরা আবার আত্মত্যাগ করব, আমরা বৈষম্যের অবসান চাই। কখন বলেছিলাম? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এবং আওয়ামী লীগের ক্ষমতার সময় অনেকে বড় বড় কথা বলেন, অনেক দলের অনেক নেতা, কতজন কে কোথায় কি বলতে পেরেছেন সরকারের সামনে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে, এটা আমি বলি আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, জাতি বিবেচনা করে দেখবে। আমরা তারপরে প্রতিদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গুলি বর্ষণ করা হচ্ছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এইসব কথা আমরা তুলে ধরেছি, বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রমাণ আছে। এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের নেতাকর্মীদের বলেছিলাম বৈষম্য বিরোধী সংগ্রামের সঙ্গে থাকো এবং সেখানে তাদেরকে সমর্থন দাও। এবং আমাদের ছাত্রদেরকে বলেছিলাম তোমরা ব্যানার নিয়ে করতে চাইলে করতে পারো। রংপুরে আমাদের ছেলেরা, ওখানে যেহেতু আমাদের সংগঠন ভালো, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যানার নিয়ে সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, তাদের নামে মামলা হয়েছে, তারা হাজতবাস করেছে, তারা জেলে ছিল, তাদের অনেকের উপর অত্যাচার করা হয়েছে, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। এগুলো ডকুমেন্ট আমাদের কাছে। একটা ছেলে শহীদ হয়েছে, ডকুমেন্টটা আমি করার চেষ্টা করছি। গুলি খেয়েছে আমাদের দলের লোক এবং দলীয় নাম দিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে, যে জাতীয় পার্টির এই পর্যায়ের নেতা এইখানে আন্দোলনে অংশগ্রহণ করছে, এই কারণে তাকে এই সন্ত্রাসের মামলা ইত্যাদি এক একজনকে 4-5টা 6টা করে মামলা দেওয়া হয়েছে। সেখানে আমাদেরকে পরবর্তীকালে আমরা পার্টিদের যৌথ সভা আহ্বান করেছিলাম 28শে জুলাই। সেই সভায় আমরা সর্বাত্মকভাবে এই সংগ্রামকে সমর্থন জানিয়েছি জাতীয় পার্টির তরফ থেকে, এবং প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা এটাও বলেছি যে নির্বিচারে যা হত্যা করা হচ্ছে ছাত্রদের, তার বিচার চাই এবং তার এই সমস্ত বিষয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদের যথাযথভাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠা এবং যারা তাদেরকে রিহেবিলিট করা উচিত, যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতির দিকে দেখা উচিত। আমরা বলেছিলাম শোক দিবস পালন করা হাস্যকর, যেখানে বন্দুকের গুলি দিয়ে দলের নিজের ছাত্রদেরকে মারা হচ্ছে, তার উপর আবার সরকার যদি শোক দিবস পালন ঘোষণা করে, এটা আমরা মানি না, এটাকে আমরা বর্জন করি। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। আমরা বলেছিলাম যারা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তারা একটা বড় দানবীয় শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছেন, যে শক্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যেই শক্তিকে আমরা টলাতে পারিনি, তারা তাকে টলিয়ে দিয়ে যে সাহস করেছেন, বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তার জন্য আমি তাদেরকে বীর মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করতে চাই। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। এবং আমরা সর্বাত্মকভাবে সর্বসময় তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েছিলাম এবং পাশে ছিলাম। আমাদের ক্ষুদ্র শক্তি যতটুকু যেখানে আছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সর্ব জায়গায়, সমস্ত জায়গায় আমরা একের পর এক এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। আমরা মামলা যখন তাদেরকে জেলে নিয়ে যাওয়ার, তাদেরকে ডিবি অফিসে আটক করা হলো, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমি উকিল ঠিক করেছিলাম তাদের পক্ষে কাজ করার জন্য। বিভিন্ন সময় যখন মনে হয়েছে তাদের সাহায্য দরকার, আমরা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও যে কারণে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, বৈষম্যের কথাটি, যে বাংলাদেশের মানুষ 1000 বছর ধরে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে তারা ব্রিটিশ সরকারকে হটিয়েছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা 21শে ফেব্রুয়ারিতে তারা ভাষা শহীদের, সেটা হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। পরে 6 দফা আন্দোলন দিয়েছে, সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। সেখানে যখন সেই আন্দোলনে জয়লাভের করার জন্য যখন অন্য কোনো উপায় ছিল না, তখন তারা মুক্তিযুদ্ধ নয় স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিল। এই বৈষম্য থেকে মুক্তির জন্য একটি নিজস্ব দেশ, যে দেশটি তাদের দেশ হবে, তাদের জনগণের দেশ, যার মাধ্যমে বৈষম্য দেশ থেকে দূর হবে, সেই বৈষম্য মুক্ত দেশ করার জন্যই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা বলেছিলাম আওয়ামী লীগ আসার পরে এতদিন আমরা ভিন্ন দেশের লোকের সঙ্গে মারামারি করেছি, যুদ্ধ করেছি, নিজের ঘরে তারা ভাইয়ে ভাই শত্রুতা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নয়, এইভাবে তারা শ্রেণীভুক্ত করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করছে। আওয়ামী লীগ হলে সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদের দেওয়া হবে, না হলে তাদেরকে কিছু দেওয়া হবে না, তাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না। অলমোস্ট তাদেরকে একটি স্লেভ, কৃতদাসের জাতে পরিণত করার জন্য চেষ্টা করছে। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে, জিএম কাদের বলেছে।
আর 5ই আগস্টের আমরা যখন আনন্দ উল্লাস করছি, তখন একটি শ্রেণীর মানুষ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেই ব্র্যান্ডিংগুলোর উত্তর আমি কিছুটা আমাদের একটু আগে যে 1 ঘন্টা দেখানো হলো, সেখানে বিভিন্ন সময় গণমাধ্যমে আমাদের ভূমিকাটা আমি জানিয়েছি। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটা হলো, আমরা 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি এটা না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কিছু কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয় নাই, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে। সহজ জিনিস, সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে ওরা সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনিচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আরেকটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করতো, তারা টেলিভিশনে কভারেজ পেত জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত। জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না, জাতীয় মধ্যে ভাগাভাগি, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই। এই কথাটি সরকার করেছিল, আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে, সেখানে তারা দালাল পার্টি দিয়ে, তারা 2014 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024-এ এসেও একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। প্রথম কথা হলো, আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি গ্রুপ। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত না, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়েছে। তারপরেও যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। কেননা শেখ হাসিনা এ টিম আওয়ামী লীগ, বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন, জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন, এবং সেটা হয়ে যেত এবং সরকার চলতেই থাকতো। তথাপি আমাদেরকে ওনারা জোর করে নামালেন কেন? আমি এটা বলছেন যে আমাদেরকে নামানোটা জোর করে নামানো হয়েছে। একটা হলো, আমি তখনও বলেছি, পরোক্ষভাবে, মানে একটা প্রেশার ক্রিয়েট। যেদিন আমি বলছি নির্বাচনে যদি আপনি ঘোষণা না দেন, এখন প্রসেসে না যান, আপনি ক্যান্ডিডেট বাছাই নাই করেন, তাহলে আরেকজনের হাতে আমি ভার দিয়ে দেবো, ওনারা নির্বাচন করবে, ওনাদের ব্যবস্থা করবে, জাতীয় পার্টি ওখানে চলে যাবে, জাতীয় পার্টির দল হিসাবে নির্বাচনে যাবে, আপনারা যাবেন না, আপনার মেইন দল যাবে না, কিন্তু অফিসিয়ালি জাতীয় পার্টি যাবে। ফলে আপনাকে প্রসেস করতে হবে। প্রসেস করবো, আমি বললাম প্রসেস করবো কিভাবে?
আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো হতে হবে, তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। বলে না, আমরা সেই ব্যবস্থা করব। তখন তারা আমাদেরকে নেগোসিয়েশনের নামে কথা বললো, কিভাবে করা যায়, কিভাবে করলে আমরা পারবো, কত যে জায়গায় আমাদের ভালো ক্যান্ডিডেট আছে আমরা ফাইট দিতে পারবো। কোনোখানে আমি বলি নেই আমাদেরকে ছাড় দিতে হবে, কোনোখানে আমরা দাবি করিনি ছাড় দিতে হবে, টিক মার্কের নির্বাচন আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটি যদি নির্বাচনই করতে হয় তাহলে সঠিক নির্বাচন করতে হবে। তারা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি অন্তর থেকে বুঝতে পেরেছিলাম তারা যতই কথা বলুক তাদের সিস্টেম সম্পর্কে আমার ধারণা ছিল হয়তো তারা এটা পারবেন না। সেই কারণে আমাকে বলা হয়েছিল যদি আপনি স্যাটিসফাইড না হন লাস্টের দিকে আপনি উইথড্র করে নেবেন, এবং আমি 17 তারিখে উইথড্র করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম 16 তারিখের মধ্যেই। সেইভাবে গোপন রেখেছিলাম যাতে করে জানলে যদি বাধাপ্রাপ্ত হই, এবং আমি প্রেসকে রেখেছিলাম, বলিনি কেন রেখেছি। আমি চিঠিপত্র ঠিক করে রেখেছিলাম, 2-1জনকে, খালি আমাদের পার্টির 2জনকে বলেছিলাম, এবং চিঠিপত্র 2জনের হাতে দিয়ে দিয়েছিলাম। একজন হলো আমাদের রংপুরের মেয়র মোস্তফা, আর একটা হলো রেজাউল ইসলাম ভূঁইয়া। একজন না পেলে আরেকজন চিঠিতে দিতে উইথড্রল লেটার। আমি অফিসে এসে জিতে যাব, হঠাৎ করে টেলিফোন, 2 মিনিট কথা বলতে হবে। কথা বলতে বলতে নানান কিছু এটা ওটা, আমি বললাম আমি কোনো কিছু মানি না, আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে, না হলে দল শেষ হয়ে যাবে এবং আমরা রাজনীতি শেষ হয়ে যাবে, আমরা এই নির্বাচনে যাব না। তখন বাইরে এসে যখন আমি বলা হলো যে ঠিক আছে, না গেলে কিন্তু নির্বাচন আমরা যেভাবে হোক করবই, আপনি কিন্তু সমস্যা পড়বেন, ঝুঁকিতে পড়বেন, ঝুঁকি ঝুঁকি। তখনকার দিনে ঝুঁকি অর্থ বুঝো, আমরা ঝুঁকিটা কি হতে পারে সেটা বুঝি না, তবে ঝুঁকিটা বড় জিনিস, ক্ষতিকারক হতে পারে এটা বুঝি, সবাই বুঝি। তারপরে আমি বলেছি না, আমি নির্বাচন করব না। আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড, এবং আমার সামনে শুধু না, সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমরা তাকে চিনিও না, তারা এসে রাস্তা, কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গায়ের জোরে। এটার কি আমি কথাটাকে সত্য বলছি নাকি? এখানে যারা ছিলেন, অফিসে যারা ছিলেন এবং যারা আশেপাশে ছিলেন, এবং যারা আমার সঙ্গে পরবর্তীতে, আমি 28শে এপ্রিল আমি পরবর্তী মিটিংয়ে বলেছিলাম যে একটা হলো যে আমাদেরকে পরোক্ষভাবে প্রেশার দেওয়া হয়েছে, যেটা হলো একটা দল ভাগ করে সেখানে, আর একটা হলো প্রত্যক্ষভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে বিভিন্নভাবে। সেটা আমি পরিষ্কারভাবে বলিনি, কারণ সেই পরিস্থিতিতে আমাকে জোর করে এরকম করে করা হচ্ছে এটা বলা ওই রকম ধরনের। তবে যারা বোঝার সারা বুঝে নেবেন, এই কথাই বলেছিলাম, বলি নেই? আমাদের লোকরা জানে না এটা, সাংবাদিকরা জানে না, আর্মির লোকরা জানে না, যারা করেছে তারা জানে না, কেউ কি প্রতিবাদ করেছে? তাহলে কি হলো যে আমরা গেলেও নির্বাচন হতো, না গেলেও নির্বাচন হতো, আর আমরা যেতে চাইনি। আমাদেরকে পরোক্ষভাবে প্রেশার এবং প্রত্যক্ষভাবে প্রেশার দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে। এখন তাহলে কি আমাদের কারণে নির্বাচন হলো, আমাদের কারণে নির্বাচন হওয়াতে সরকার টিকলো এবং সরকার তার ফলে অত্যাচার করলো, এই কথা কি সত্যকর কথা? আমরা কি কোনো কেন্দ্রে এখানে দায়ী? অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত। সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমরা সামলে নিতে পারিনি, এত শক্তি আমাদের ছিল না। কিন্তু অন্যান্য দলের কাছে বলি, আমাদের প্রতিপক্ষে যারা এখন অন্যান্য দল আছেন, বিএনপির কাছে আপনারা কতটুকু পেরেছিলেন? প্রেশারের কাছে তো সবাই সাবমিট করেছে, আমরা কি একাই? এবং ভবিষ্যতে কি সরকার যে চলছিল এখানে কি কোনো বাধাগ্রস্ত হচ্ছিল? সরকার চলছিল, বাধাগ্রস্ত হয়েছে কোন সময়? যখন একটা জেদ অহংকার করতে গেছে, এবং যখন আল্লাহ বলেছে এটা সীমা লঙ্ঘন হচ্ছে, তখন হয়তো আল্লাহর তরফ থেকে এটা হয়েছে। তো যাই হোক, সেকেন্ড কথা হলো, আমরা দীর্ঘদিন তাদেরকে বৈধতা দিয়েছি, সমর্থন দিয়েছি, তার জন্যই তারা দানব সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটার একটা বিবরণ দেশবাসীর কাছে যাওয়া উচিত। বারংবার আমি দিয়েছি, তারপরেও মানুষে এটাকে গ্রহণ করেননি কেন আমি জানি না। যেহেতু এটা প্রচারণা হয়নি, আমাদের দালাল লোকরাই ঠিক মতো জানে। আমরা কি দালালি করেছি? 2008 সালের নির্বাচনে আমরা তাদের সঙ্গে মহাজোট করেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে। 2008 সালের নির্বাচনে মহাজোট করেছিলাম কেন?
আওয়ামী লীগের আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আরেকটি জোট ক্ষমতায় ছিল, এবং তাদের যে সমস্ত দোষের জন্য আওয়ামী লীগকে আজকে দোষী করা হয়, তারা কি সেই দোষ থেকে মুক্ত ছিল? দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন, র্যাব তৈরি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দলীয়করণের ইতিহাস, এগুলো কি ছিল না? 2007 সালে একদলীয় নির্বাচন শুরু হয়ে গেছিল না? 2007 সালে যখন আমরা বর্জন করেছিলাম, আওয়ামী লীগও বর্জন করেছিল, তখন একদলীয় নির্বাচন সুষ্ঠুভাবে অগ্রসর হয়নি। 1/11 এসে 22 তারিখে ছিল নির্বাচনের ডেট, অনেকেই ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন, নির্বাচিত হয়ে গেছিলেন একতরফাভাবে। সেই নির্বাচন কি তারা বন্ধ করেছিল? কে বন্ধ করেছিল? জনগণ বন্ধ করেছিল। জনগণের পক্ষে 1/11 এসে বন্ধ করেছে। ফলে আবার নির্বাচন হয়েছে যখন, তখন জনগণের প্রত্যাশা ছিল যে এর একটা পরিবর্তন দরকার, আমরা মহাজোট করে সেই পরিবর্তনের আশা করে দিয়েছিলাম। সেই সমর্থন কি আমাদের অন্যায় ছিল, আওয়ামী লীগের সমর্থন? এবং সেই ইলেকশন কি কোনো কারচুপির ইলেকশন হয়েছিল? সেই ইলেকশনে ব্যাপকভাবে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। সেই জয়লাভ কি জনগণ ভুল করেছিল? জনগণ মনে করেছে তারা ভালো কাজ করবে আগের চেয়ে, আমরাও মনে করেছি ভালো কাজ করবে। 2014 নির্বাচনে এরশাদ সাহেব বলেছিলেন সব দল আসলে আমরা নির্বাচন করব, যেহেতু একদলীয় সরকারের অধীনে হচ্ছে, সব দল না আসলে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। যখন উনি বিএনপিকে বলেছিলেন যে তোমরা নির্বাচনে আসো, এবং উনি বলেছিলেন সরকারকে নির্বাচনে আসার জন্য শিডিউলের তারিখ পিছিয়ে দাও, তাদেরকে আসার সুযোগ করে দাও, বলেন নাই? তখন বিএনপি আসে নাই, যার জন্য তারা বর্জন করলো, সরকার একতরফা নির্বাচনে দিয়ে। তখন বললো, শেষে বললো আমাদের নেতারা সবাই উইথড্র করো, আমরা এই নির্বাচনে যাবো না, এবং ওনাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো। তখন ওখান থেকে উনি আমাকে নির্দেশ দিলেন, আমি সবাইকে বললাম, আমি নিজে উইথড্র লেটার পাঠালাম, সব ঈশ্বর সাহেব উইথড্র লেটার পাঠালেন, সকলে উইথড্র লেটার পাঠালো। আমার গ্রহণ করা হয়নি, ঈশ্বর সাহেব এটা গ্রহণ করা হয়নি, অনেকেরটা গ্রহণ করা হয়েছে, অনেকটা হয়নি। অনেককে বলা হয়েছিল যে আপনারা থাকেন, উইথড্র করেন না, আপনার জায়গায় কোনো ক্যান্ডিডেট নেই, আপনি এমপি হবেন। তাও আমাদের জাতীয় পার্টির 2 জন নেতা তখনও বলেছে না, আমরা পার্টির নির্দেশে মানব। তাহলে 2014 নির্বাচনে আমরা যে গেছি, এটা কি 100% গেছিলাম? আমি যাইনি মন্ত্রী হিসাবে, এবং আমার সঙ্গে 270 জন যাননি। তাহলে 2014 নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাদের বৈধতা দিয়েছে, এই কথাটি কতটুকু সত্য? আর যদি দিয়েই থাকে, পরে বিএনপির এই আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন এবং এই সরকারের অধীনেই, এই সিস্টেমের অধীনেই বিএনপি মেয়র ইলেকশন করেছে, 2 বা 3 দফা উপজেলা নির্বাচন করেছে, করে নাই? তারাও অর্ধেক গেছে, আমরাও অর্ধেক গেছি। আমরা কি একই গেছিলাম? 2018 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছে। তাহলে 2018 থেকে এই একই সিস্টেমে একই সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন করে কি তাকে বৈধতা দেওয়া হয় নাই? সেই বৈধতা কি একে কি জাতীয় পার্টি দিয়েছে? তারপরে 4 বছর তারা পার্লামেন্টে ছিল। তাহলে এই পর্যন্ত সম্পূর্ণ বৈধতা কি আমরা একাই দিয়েছি? সব দল মিলে দিয়েছে। সমর্থনের কথা বলেন, 2018-তে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম, ঠিক আছে। আওয়ামী লীগের সঙ্গে তখন আমাদের নেতা ছিলেন আলাদ হোসেন মাহমুদ সাহেব, উনি ওনার বিবেচনা দিয়েছেন, দলের ভালো হতে পারে, ওনার উপর প্রেশার থাকতে পারে, উনি কেন দিয়েছেন আমরা জানি না। তবে আমরা যখন বিরোধী দলের ভূমিকায়, আমাদেরকে বলা হয়েছে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি। 2018 থেকে শুরু করে 24 পর্যন্ত আমাকে ডেপুটি লিডার অব দি অপোজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন? যেহেতু আমি কতগুলো কঠিন কথা সংসদে বলতাম, আমাকে রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, আমার গানম্যান এবং আমার ড্রাইভারকে উইথড্র করে নেওয়া হয়েছে। হসপিটালে আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছি। পরে যখন আমার ভাই মারা যাওয়ার পর আমি চেয়ারম্যান হলাম, তখন আবার আমাকে চেয়ারম্যান করার পরে দলের থেকে সিদ্ধান্ত হলো, এবং দলীয় সব এমপিরা মিলে আনঅ্যানিমাসলি ডিসিশন দিলেন যে লিডার অফ দ্য অপোজিশন হবে জি এম কাদের সাহেব। তখনও ওনারা এটা গ্রহণ করলেন না, স্পিকার সম্পূর্ণ বেআইনিভাবে আমার এটা গ্রহণ করলেন না, এবং মানবিক কারণ দেখে রওশন এরশাদকে আবার করা হলো। কেন? কেননা আমি সত্য কথা বলেছি।
জাতীয় পার্টির পক্ষে সত্য কথা বলেছি। আমার সঙ্গে ছিল জাতীয় পার্টির 90% লোক। তা আমরা কোথায় তাদেরকে সমর্থন দিয়েছি? কোন অনিয়মটা সবচেয়ে বেশি কোন দল তুলে ধরেছে, কোন দলের নেতা তুলে ধরেছে, জিএম কাদের তুলে ধরেছে, এটা আপনারা হিসাব করে দেখবেন। কাজে আমরা সরকারের কোনো অপকর্মে আমরা কোনো সময় সমর্থন দেই নাই। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, একটা সৌরভ সাহেব একটা লেগেছে যে আমাদের কিছু কিছু নেতা তাদের সিম্বলের মধ্যে তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে, আওয়ামী লীগ সমর্থিত বলেছে, আমাদের নাম দেয়নি, আমার নাম দেয়নি, এরশাদ সাহেবের নাম দেয়। তখন তো বললাম, সেই পরিবেশে যেখানে দলকে বেআইনিভাবে সম্পূর্ণ লিগ্যাল কাভারেজ দিয়ে তাদেরকে কাউন্সিল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে, তাদেরকে টেলিভিশনে প্রচার করতে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় আমাকে কিছু কিছু লোককে আমার মেনে নিতে বাধ্য হয়েছি। একটা কথা মনে রাখবেন যে একটি রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয়। আপনি যদি দেশ ও জনগণের জন্য কাজ করতে চান, আপনার একটি দল দরকার, রাজনৈতিক দল দরকার। এককভাবে আপনি কিছুই করতে পারবেন না। আর রাজনৈতিক দল টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক রাজনীতি দিতে পারবেন। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে। এবং সেটা আপনারা যদি চিন্তা করবেন যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন, যে কোনো বিবেকবান মানুষকে আমি এটা প্রশ্ন করতে চাই যে আপনারা যদি ওই জায়গায় আপনি থাকতেন, আমার জায়গায় আপনি কি করতেন? তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। এই জন্যই তারা জোর করে আমাদেরকে নির্বাচন নিয়ে গেছে এবং এই জন্যই আমাদেরকে তারা বিভিন্নভাবে ভাগ করে করার চেষ্টা করেছে। একজনকে তারা বনে জঙ্গলে দাবড়ে বেরিয়েছে মামলা মোকদ্দমা দিয়ে, আমাদের ভাগ করে আমাদেরকে যখনই আমরা কথা বলতে চাই, যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই, তখনই ঘাবলা দিয়ে দিয়েছে। বিএনপি একই অবস্থায় ছিল, আমরাও ছিলাম। জামাতকে তো তারা নাঠিয়ে নামতে দেন, নামিয়ে নিতে দেন। সকলেই সমানভাবে আমরা নির্যাতিত হয়েছি। এখন আমাদেরকে সামনে দেখা গেছে, সেটা আমাকে সামনে দেখার সুযোগ ছিল। আমরা চেষ্টা করেছি যে কোনোভাবেই আমরা দলকে বাঁচানোর চেষ্টা করেছি, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আর একটা কথা আমি বলে শেষ করবো, আরেকটা হলো যে আমরা নির্বাচন করিনি, আমাদের নেগোসিয়েশন ছিল সিট নিয়ে কোনো নেগোসিয়েশন হয়নি। আমরা সিট দিয়েছি যে আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট এতগুলি, সেখানে আমরা সুন্দর নির্বাচন চাই। তারা বলেছিল যে আমরা নৌকা উঠাই দিলে সুন্দর নির্বাচন হবে, ঠিক আছে, কিন্তু তারা নৌকা উঠায়নি। তার চেয়ে বড় কথা, যখন আমাকে ধরে ফেললো, ঘিরে ফেললো, তখন আমি বললাম যে আর যেন কোনো অল্টারনেটিভ নাই, আমার রাজনীতি যখন শেষ, আমার দলকে বাঁচাতে হবে। দলকে বাঁচানোর কি উপায়? যে কোনোভাবেই মাঠে থাকতে হবে এবং মাঠে থেকে ভবিষ্যতে রাজনীতির জন্য আমার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে, যে কোনোভাবে পার্লামেন্টে থাকতে হবে, যে কোনো জায়গায় থাকতে হবে, যাতে জনগণের জন্য আমি কাজ করতে পারি। এটা ছিল আমার বিবেচনা। ভুল হলে হতে পারে। আমি জিজ্ঞাসা করবো যারা এইসব কথা বলেন তারা কি করতেন, এবং সেখানে বলা হলো তখন আমি বললাম যে আমার এখানে যতগুলো লোক আছে এরা ভালো উপযুক্ত ক্যান্ডিডেট, তাদেরকে অন্তত তাদের জায়গায় আপনার নৌকা মার্কাটা উঠে নিলে তারা একটা ফাইট করার সুযোগ পাবে, নাহলে তো ফাইটই করতে পারবো না। আমরা সব সুযোগ করে দেবো, আমরা ব্যবস্থা করবো। তারপরে আমার ওয়াইফেরটা দেওয়া হলো, আমার ওয়াইফের ছিল ওখানে, তার নামটা বলো, এবং প্রচার করা হলো যে আমি ওয়াইফের জন্য আমি নির্বাচনে যাইনি, এবং আমি গেছি যখন ওয়াইফকে দেওয়া হয়েছে। এগুলো প্রচারণা। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এটা সম্পূর্ণ অসত্য কথা, অপপ্রচার। এবং আমি কোনো সিটের নেগোসিয়েশনের জন্য নির্বাচনে যাইনি, এটাও অপপ্রচার। এগুলো করে আমাদেরকে ব্যক্তিগতভাবে হয়তো কেউ ভুল বুঝেছেন, কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করেছেন, কেউ হয়তো আমাকে অপছন্দ করে করেছেন, কেউ হয়তো আমার দলকে অপছন্দ করেছেন, দলকে ধ্বংস করতে চেয়েছেন। তো এই কথাগুলি আমি মনে করি জনগণের সামনে বারংবার তুলে ধরা দরকার। সত্যের একটা শক্তি আছে, যে যত ষড়যন্ত্র করুক সত্য বেরিয়ে আসবে। আর একটা কথা আপনাদেরকে বলবো, যারা এসব কথা বলেন বা বুঝেন বা চিন্তা করেন, কোনো ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পিছনে একটি ইতিহাস থাকে। ইতিহাস থেকে যদি আপনি চিন্তা করেন আমরা ইতিহাস ভুলে যাই, তাহলে বুঝতে পারবেন কোথায় কিভাবে হয়েছে। যেটা আমি বললাম বারংবার, আমি একটা কথা বলে আসছি, এই সংস্কারটি শুধু নির্বাচনের সংস্কার নয়। নির্বাচন ব্যবস্থা, ভালো নির্বাচন ব্যবস্থা অনেক সময় আমরা আন্দোলন করে পেয়েছিলাম। আমরা যখন 15 ফেব্রুয়ারি 1996 সালে একটি একদলীয় নির্বাচন হওয়ার অবস্থা হয়েছিল, সেটাকে মানুষে বর্জন করেছিল। তারপরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল 96। আবার এসে 2001-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল কেয়ারটেকারের আমলে, কিন্তু আবার এসে 2008-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরে সঠিক অর্থে কি আমরা সুষ্ঠু রাজনীতি পেয়েছি? কেন পাইনি? এটা কি খালি শুধু জাতীয় পার্টির কারণে?
আমরা সংবিধান তৈরি করেছি এমন ভাবে এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি। এক ব্যক্তি, উনি শুধু নির্বাহী প্রধান নয়, উনি পার্লামেন্টের প্রধান, উনি বিচার বিভাগের 99 ভাগ ওনার, সমস্ত প্রতিষ্ঠানকে উনি নিজের ইচ্ছা মতো করে তুলতে পারেন, নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। সেই অবস্থায় লর্ড এটনের একটা কথা আমি বারংবার উল্লেখ করতে চাই। এটা ঐতিহাসিক ইতিহাসবিদ, একজন রাজনীতিবিদ, উনি একটা বিখ্যাত উক্তি যারা সারা বিশ্বে এখন বিভিন্ন জায়গায় একটা উক্তির জন্য তাকে স্মরণ করে মানুষ। কি বলেছিলেন? পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। পাওয়ার, ক্ষমতা পেলে মানুষের দুর্নীতির দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাবসলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরো ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে, সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান, আপনি আজকের সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। এটা ইতিহাসের সত্য, চরমতম সত্য কথা। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা ঐতিহাসিক সত্য হিসেবে সারা পৃথিবীতে গ্রহণ করা হয়েছে। কাজে আপনি এই ধরনের দিয়ে, যখন আপনি 2008 সালে দিয়েছেন সার্বকভাবে, আওয়ামী লীগ তো দানব হয়েছি। তবে আওয়ামী লীগ না হলে আরেকজন হলে যে দানব হতো না, এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এখন যে কেউ হয় দানব হবে না, গ্যারান্টি দিতে পারবেন? তো আমি চাই যে সুষ্ঠু নির্বাচনে শেষ নয়, আমরা সুষ্ঠু একটি শাসন ব্যবস্থা চাই, একটি সংস্কার চাই, আমরা শাসন ব্যবস্থার সংস্কার চাই আমরা, এবং নির্বাচনের আগেই সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ চাই, যেখানে দলীয়করণ থাকবে না। আপনারা কি দলীয়করণ এখন দেখছেন? নিশ্চয়ই দলীয়করণ দেখবেন, কারণ আমাদের দেশে দুটি বড় দল দলীয়করণের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠানকে নিজের একটি দল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দল এসে সেই জায়গাটা অবস্থান নিচ্ছে। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আরেকজন এসে সেখানে অবস্থান নিয়ে ফেলছে। দলীয়করণ কি বন্ধ হয়েছে? আমরা যখন নির্বাচনে যাব তখন আমাদের ডিসি সাহেব, আমাদের এসপি সাহেব, পুলিশ ইত্যাদি ইত্যাদি সবাই কি নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা আশা করতে পারি? তাহলে আমরা কি করতে হবে? এগুলোকে তো আমার দেখতে হবে। নির্বাচনটা সুষ্ঠু করার বিষয়ে তো আমাদের এগুলো খেয়াল করতে হবে। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে? পেরেছে একটা দিকে, মানে এক দলে চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয় না? অনেক মামলা হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার মামলা। এইসব কথার জন্য আমি বলতে চাই যে এগুলো জিনিস ঠিক করতে হবে। সংবিধানের ব্যাপারে আরেকটি ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করছেন। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়। পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কাজেই এটার বিরুদ্ধে রিট হতে পারে, এবং এটার বিরুদ্ধে রিট হলে একটা বড় টেকনিক্যাল মিস্টেক আছে এই সংবিধান সংশোধনে। সেটা আমি আইনজ্ঞ না, তাও বলছি, সেটা হলো যে তখন নিয়ম ছিল সংবিধান সংশোধন করার পরে এটাকে গণভোটে দিতে হবে। সেই গণভোটে আওয়ামী লীগ সরকার এটাকে দেয়নি, ফলে টেকনিক্যাল একটা মিস্টেক আছে। এটা যদি কেউ রিট করে, আমার ধারণা হয়তো মহামান্য বিজ্ঞ আদালত এটাকে মঞ্জুর করবেন। তাহলে যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপরে সেই সংশোধনে সেই সংবিধানে আপনার যে কোনো ধরনের সংশোধনী যোগ করতে পারবেন, এবং সত্যিকার অর্থে একটা গণমুখী এবং এককেন্দ্রিক পাওয়ার থেকে আমরা পাওয়ারটাকে জবাবদিহিতামূলক পাওয়ার ক্ষমতা বন্টন, এই ধরনের একটি সিস্টেম আমরা ইভলভ করতে পারবো। এটার সমস্যা কোনো বিরাট কোনো সমস্যা হবে না। এটি হলো আমাদের স্ট্যান্ড। এই জন্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই ধরনের পরিবেশের জন্য আমরা দেখতে চাই, এবং এই কথাটা এই জন্যই বলেছি আমি যে আমরা পরীক্ষা করে দেখতে চাই। আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আমাদের যখন ক্যান্ডিডেটরা যাবে তাদেরকে ঘরের থেকে বেরোতে দিবে কিনা, সেন্টারে মেরে বের করে দিবে কিনা, বা
ডিসি সাহেবরা নিজেই একটা করে এক দলের পক্ষে সরাসরি রিপোর্ট দেবে কিনা, এটা তো আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ফলে ওই জিনিসগুলি আমরা নিশ্চিত হতে চাই। আর জানতে চাই যে এর পরবর্তীকালে যেই ক্ষমতা আসুক উনি যেন দানব না হয়, এই বিষয়টিকে আপনারা কিভাবে বিবেচনা করবেন সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এই জন্যই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। জনগণের প্রত্যাশা পূরণে তারা এগিয়ে এসেছেন। ব্যক্তিগতভাবে আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের উপরে আমাদের আস্থা আছে, তারা উপযুক্ত ব্যক্তি এবং তারা দুর্নীতিমুক্ত, তারা লোভ লালসা মুক্ত, এটা আমরা বিশ্বাস করি। আমরা দেখতে চাই তারা সঠিকভাবে কাজ করবেন এবং সেইভাবেই তাদের কাজের মূল্যায়ন, যত কাজটা যদি সঠিকভাবে কাজ করতে থাকলে আমরা বুঝতে পারবো তাদের হাতে কিন্তু অনেক ধরনের সমস্যা দিয়েছি আমরা। খালি একটি সমস্যা নয়, সংস্কার শুধু সমস্যা নয়, এই মুহূর্তে দেশের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত, এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, এই মুহূর্তে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না, সর্বস্তরে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি এখনো কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান আছে। অবশ্য এটা আস্তে আস্তে কমে আসছে। আমরা কাজেই ওগুলোকে ওনাদের সময় দিতে হবে, দেশকে স্টেবল করতে হবে, দেশের মানুষের খাওয়া পড়া নিশ্চিত করতে হবে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে আমরা সার্বিকভাবে যে কোনো সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে উত্তরণ ঘটবে, এটি আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে এখন আমি তোমাদের মতামত চাই। আমি তোমাদের মতামতের জন্য তোমাদেরকে ডেকেছি। এই ঘটনাগুলো বলার পরে তোমরা তোমাদের ওখান থেকে দিবে, কোনো অ্যাড্রেস করার দরকার নাই। তোমরা কি বলতে চাও, কি হলে ভালো হয়, কিভাবে করলে আমাদের জনগণের কাছে আমরা আরো বেশি করে গ্রহণযোগ্যতা লাভ করতে পারি, সেসব বিষয়ে তোমাদের কথা। একটি কথা বলে শেষ করবো, সেটা হল তরুণ সমাজ এবার কিন্তু ভোটার হচ্ছে অনেকেই, যারা হয়তো 18 থেকে 35 বছর, এদের ভোটের সংখ্যা 3 থেকে 4 কোটি। এরা কিন্তু একটা নতুন ধরনের প্রজন্ম এবং এদের ধ্যান ধারণা ভিন্ন। তাদেরকে আকৃষ্ট করার রাজনীতি না দিলে তারা আমাদের রাজনীতি ঝুঁকবে না। তারা আগামী নির্বাচনে একটা বড় ধরনের রাজনৈতিক ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং তাদের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এই জন্য যুব সংগতি এবং আমাদের যারা যুবদের নিয়ে কাজ করে সেই রকম সংগঠনের দায়িত্ব অনেক বেশি বলে আমি বিশ্বাস করি।